বাংলাদেশের টপ 10টি কোম্পানির চাকরি কোনগুলো, এইসব চাকরির সুযোগ সুবিধা কেমন, অথবা এসব চাকরি পেতে কি কি যোগ্যতা লাগে, এগুলো নিয়েই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। এই লিস্টের 10 নম্বর পজিশনে রেখেছি এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে চাকরি। অনেকেরই ইচ্ছে থাকে মানুষের জন্য কিছু করতে, অসহায়দের পাশে দাঁড়াতে, আর এই কাজটাই যদি হয় ক্যারিয়ার তবে তো কথাই নেই। এক্ষেত্রে চাকরির ক্ষেত্র হতে পারে দেশি বিদেশি এনজিও, কেননা সবার পক্ষে সরকারি চাকরি পাওয়া সম্ভব হয় না। এনজিওর কাজের ধরনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রকল্প ভিত্তিক এবং অন্যটি হচ্ছে স্থায়ী। গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের পর সাধারণত সাধারণ অফিসার পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে বিদেশি এনজিওতে এখন 50 থেকে 80 হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়। পদগুলোর শেষে অফিসার বা অ্যাসোসিয়েট থাকে। পরবর্তী ধাপের পদটি হলো সিনিয়র অফিসার। প্রকল্প ভিত্তিক চাকরিতে এর চেয়ে বড় পদটি হলো ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার। এ পদের জন্য সিনিয়র কোনো পদে কমপক্ষে 5 থেকে 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়। বেতন কাঠামো নির্ভর করে প্রতিষ্ঠানের নীতিমালা ও দাতার উপর। আন্তর্জাতিক এনজিওগুলো দেশি এনজিওগুলোর তুলনায় বেশি বেতন দিয়ে থাকে। এমনকি অফিসের সাপোর্ট স্টাফ পদে 35,000 টাকাও দেয় কোনো প্রতিষ্ঠান। ভালো বেতনের পাশাপাশি এনজিওতে চিকিৎসা ভাতা, মাতৃত্বকালীন ছুটি ও বিদেশ ভ্রমণের সুযোগও রয়েছে। বিজ্ঞান, কলা, বাণিজ্য যে কোনো বিভাগ থেকেই এনজিওতে আসা যায়। সামাজিক বিজ্ঞান নিয়ে পড়লে চাকরি পাওয়া কিছুটা অপেক্ষাকৃত সহজ, বিশেষ করে যারা ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়েছেন তাদের জন্য আরও সহজ। আন্তর্জাতিক এনজিওগুলোতে এন্ট্রি লেভেলে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয়, তবে শুরুর পদে বেশিরভাগ ক্ষেত্রেই অভিজ্ঞতা চাওয়া হয় না। এই লিস্টের 9 নম্বরে রেখেছি প্রাইভেট ইউনিভার্সিটির টিচার প্রফেশনকে। বাংলাদেশে প্রায় 100টা প্লাস প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি টিচার নিয়োগ দিয়ে থাকে। যাদের শিক্ষকতা পেশায় আসার ইচ্ছা তারা এই প্রফেশনটা বেছে নিতে পারেন। একজন লেকচারার শুরুতেই 40,000 টাকা প্লাস বেতন পেয়ে থাকে এবং সেখান থেকে প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর হওয়ার সুযোগ রয়েছে। সেই সাথে রিসার্চ করা এবং বাইরের দেশের ইউনিভার্সিটিতে হায়ার স্টাডির জন্য যাওয়ার সুযোগ রয়েছে। যারা একটু শান্তিপ্রিয় মানুষ তারা এই ক্যারিয়ারটাতে আসতে পারেন। স্পেশালি নর্থ সাউথ, ব্রাক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এসব ইউনিভার্সিটিগুলোতে টিচারদের বেতন এবং সুযোগ সুবিধা অনেক বেশি দেওয়া হয়ে থাকে। প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা হলো আপনাকে অবশ্যই ভালো সিজিপিএ রাখতে হবে। সাধারণত ইউনিভার্সিটিগুলো 3.50 প্লাস সিজিপিএ চেয়ে থাকে। এর থেকেও যারা বেশি 3.7 অথবা 3.8 রাখতে পারেন বা 3.9 রাখতে পারেন তাদের আসলে প্রতিযোগিতায় টিকার সম্ভাবনাটা খুব বেশি। আপনারা জানেন পাবলিক ইউনিভার্সিটিগুলোও যেহেতু টিচার নিয়োগ দেয়, কিন্তু সেখানে পাবলিক ইউনিভার্সিটিতে সাধারণত ডিপার্টমেন্টের প্রথম 1-2 জন টিচার হওয়ার সুযোগ পান এবং যারা একটু 1-2 না থাকলেও 4-5-এর দিকে আসেন কিন্তু সিজিপিএ ভালো, তারা পাবলিকে না হলেও প্রাইভেটে টিচার হতে পারেন। আর নর্থ সাউথ, ব্রাক বা আরও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আবার বিদেশের ডিগ্রি থাকলে তাদেরকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। এই লিস্টের 8 নম্বরে রেখেছি ফার্মাসিস্ট বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার। আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে, যেমন বেক্সিমকো, স্কোয়ার, অ্যাকমি। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ফার্মাসিস্টদের উচ্চ বেতনে নিয়োগ দিয়ে থাকে। বলাই যায় স্টার্টিংয়ে আপনার বেতন 50,000 টাকা প্লাস হবে, তারপর প্রমোশন পেলে আস্তে আস্তে বেতন বাড়তে থাকবে এবং প্রমোশন সুবিধা খুবই ভালো। এছাড়াও কোম্পানি থেকে বাড়ি গাড়ি সুবিধাও দেওয়া হয়ে থাকে। ফার্মাসিস্ট হতে হলে আপনাকে অবশ্যই যে কোনো একটা পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে বিএসসি কমপ্লিট করতে হবে। সাধারণত এই ডিগ্রিটা 5 বছর মেয়াদি হয়ে থাকে। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্টগুলোকে চাকরির বাজারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এছাড়া আপনার রেজাল্টটা সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। এই লিস্টের 7 নম্বরে রেখেছি আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি। বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে, যেহেতু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে শুরুর দিকে বেতন খুব একটা বেশি হয় না, অর্থাৎ 30 থেকে 40,000 টাকা বেতন হয়ে থাকে, কিন্তু আপনার যত সময় যাবে, কাজের অভিজ্ঞতা যত বাড়তে থাকবে, আপনার স্যালারিও হু করে বাড়তে থাকবে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, বাড়ি গাড়ির সুবিধাও দেওয়া হয়ে থাকে। একটা কথা প্রচলিত আছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কখনো ভাতের অভাব হয় না। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে বিএসসি কমপ্লিট করতে হবে। এর মাঝখানে কিছু টিপস দিয়ে রাখি, মনে রাখবেন প্রাইভেট সেক্টরে চাকরি পেতে হলে
আপনাকে অনেক বেশি যোগ্য হয়ে উঠতে হবে। এজন্য আপনি আপনার ডিপার্টমেন্টের পড়াশোনার পাশাপাশি সবসময় ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন। সিভিতে যেন ভালো কিছু অ্যাড করতে পারেন, এজন্য সিভিটা ভালো বানানোর চেষ্টা করবেন। কিছু দক্ষতা যেমন ইংলিশ স্পিকিং স্কিল, কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটার স্কিল, এই বেসিক জিনিসগুলো আগে থেকেই শিখে রাখবেন। এছাড়া অনার্সের পরে সুযোগ থাকলে MBA ডিগ্রিটা নিয়ে রাখার চেষ্টা করবেন, কেননা কর্পোরেটের চাকরিতে MBA ডিগ্রিকে অনেক বেশি ভ্যালু দেওয়া হয়। এই লিস্টের 6 নম্বরে রেখেছি আমি HR ম্যানেজার। HR বলতে বোঝাচ্ছে হিউম্যান রিসোর্স। প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন একটা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থাকে, যাদের কাজ থাকে মূলত ওই কোম্পানিতে যোগ্য প্রার্থীদেরকে চাকরি দেওয়া। অর্থাৎ HR ম্যানেজার হওয়া মানে আপনি মূলত মানুষদেরকে চাকরি দিবেন তাদের যোগ্যতা বাছাই করার মাধ্যমে। একটা কোম্পানি যত বেশি যোগ্য কর্মী পাবে সেই কোম্পানিটা তত বেশি এগিয়ে যাবে। এই জন্য HR ম্যানেজারদেরকে স্যালারি অনেক বেশি দেওয়া হয়ে থাকে। HR ম্যানেজার হতে হলে আপনাকে অবশ্যই যে কোনো একটা পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে BBA এবং MBA ডিগ্রি থাকতে হবে, অথবা শুধু MBA ডিগ্রি থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই লিস্টের 5 নম্বরে রেখেছি আমি সফটওয়্যার ডেভেলপার, অর্থাৎ IT বিশেষজ্ঞদের। প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন একটা করে ওয়েবসাইট থাকে এবং সবগুলো বিজনেস যেহেতু এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, এই জন্য সফটওয়্যার ডেভেলপারদের আসলে অনেক বেশি ভ্যালু রয়েছে মার্কেটে এখন। আপনি মূলত বিভিন্ন ধরনের সফটওয়্যার মেকিংয়ের কাজ করে থাকবেন। এই পেশায় আসতে হলে অবশ্যই আপনাকে CSE অথবা IIT ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করতে হবে, সেই সাথে আপনাকে প্রোগ্রামিং খুব ভালোভাবে জানতে হবে। এই লিস্টের 4 নম্বরে রেখেছি আমি ব্যাংকের MTO বা ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারকে। এই ক্যারিয়ারটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এবং অনেক অ্যাট্রাকটিভ একটা ক্যারিয়ার। বাংলাদেশে যেহেতু অনেকগুলো প্রাইভেট ব্যাংক রয়েছে, এই প্রাইভেট ব্যাংকগুলো মূলত এই MTO পদে অফিসার নিয়োগ দিয়ে থাকে। অর্থাৎ সরকারি ব্যাংকগুলোতে যেরকম ফার্স্ট ক্লাস সিনিয়র অফিসার নেয়, প্রাইভেট ব্যাংকেই সেটাকে MTO বলে। স্টার্টিংয়ে আপনার স্যালারি হবে 70,000 প্লাস। আপনি যদি টপ লেভেলের প্রাইভেট ব্যাংক যেমন ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এগুলাতে ঢুকেন, তাহলে আপনার স্যালারি আরও বেশি হবে এবং আপনি প্রমোশন পেলেই 1 লাফে আপনার স্যালারি 1 লাখে গিয়ে দাঁড়াবে। সেই সাথে বাড়ি লোন, গাড়ি লোন সহ বিভিন্ন ধরনের লোন করে খুব দ্রুতই বড়লোক হয়ে যেতে পারবেন। প্রমোশন গ্রোথও খুবই ভালো। MTO নিয়োগের ক্ষেত্রে সাধারণত BBA এবং MBA ডিগ্রিকে খুব ভালো ভ্যালু দেওয়া হয়ে থাকে, অর্থাৎ কমার্স থেকে যারা পড়াশোনা করেন সেই সাথে ভালো CGPA-কে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। কিছু কিছু ব্যাংক আসলে যারা অ্যাপ্লাই করেন তাদের ভেতর থেকে আবার শর্ট লিস্ট তৈরি করেন। শর্ট লিস্ট তৈরি করার ক্ষেত্রে যাদের CV ভালো, যাদের CGPA ভালো, 3.5 প্লাস CGPA থাকলে বেটার হয়, তাদেরকে অগ্রাধিকার দেন এবং পরবর্তীতে রিটেন এবং ভাইবা এক্সামের মাধ্যমে লোক নিয়োগ করে থাকেন। যে কোনো ডিপার্টমেন্ট থেকে পড়েই আপনি MTO পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই লিস্টের 3 নম্বরে রেখেছি আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি। এই ক্যারিয়ারটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে। মাল্টিন্যাশনাল কোম্পানি বলতে বোঝায় সেই সব কোম্পানি যেই সব কোম্পানি তাদের বিজনেস একের অধিক দেশে পরিচালনা করে থাকে। যেমন বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মাল্টিন্যাশনাল কোম্পানি হলো ইউনিলিভার। এছাড়াও ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্ট্যান্ডার্ড চার্টার্ড, রেকিট বেনজিক্টার, জাপান টোবাকো ইন্টারন্যাশনাল, এগুলোও নাম করা মাল্টিন্যাশনাল কোম্পানি। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সাধারণত হাইয়েস্ট স্যালারি দিয়ে থাকে, এছাড়া অফিসারদের বাড়ি গাড়ি সুবিধা দিয়ে থাকে। মাল্টিন্যাশনাল কোম্পানি যেহেতু বিভিন্ন দেশে থাকে, তাই আপনি বাংলাদেশে চাকরি করেও বিভিন্ন দেশে অর্থাৎ থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব দেশে গিয়েও চাকরি করার সুযোগ পাবেন, বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। সে সাথে বিভিন্ন ধরনের ভাতা এবং চাকরি স্থায়ীকরণের সুযোগ তো রয়েছেই। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আসলে বিভিন্ন পদে লোক নিয়োগ দিয়ে থাকে, এজন্য যোগ্যতাও বিভিন্ন ধরনের। সাধারণত BBA এবং MBA গ্র্যাজুয়েট যারা, তারা অগ্রাধিকার পেয়ে থাকেন। ঢাকা ইউনিভার্সিটির IBA অথবা জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটির BBA MBA যারা স্টুডেন্ট, তারা এক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। আপনাকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে হলে অবশ্যই ভালো একটা CGPA রাখার চেষ্টা করতে হবে। পড়াশোনার পাশাপাশি আপনাকে কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ডিবেট করা, অথবা ইউনিভার্সিটিতে যেই ক্লাবগুলো থাকে এই ক্লাবগুলোতে অংশগ্রহণ করা, অথবা যে কোনো ধরনের বিজনেস কম্পিটিশনে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে। ভালো কোনো সার্টিফিকেট থাকলে সেটা অর্জন করতে হবে। কম্পিউটার স্কিল অর্জন করতে হবে। ইংলিশে খুব ভালো হতে হবে, ইংলিশ দক্ষতা, ইংলিশ কমিউনিকেশনের ব্যাপারটা। এক কথায় খুব সুন্দর একটা কমপ্লিট CV তৈরি করতে হবে আপনাকে। CV তৈরি করতে গেলে যেন আপনি নিজের সম্বন্ধে অনেক কিছু অ্যাড করতে পারেন, সেজন্য আপনাকে পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই করতে হবে। এই লিস্টের 2 নম্বরে আমি রেখেছি মার্চেন্ট নেভি বা শিপের চাকরি। কেননা এই চাকরিতে আসলে স্যালারি
খুব হাই স্যালারি, স্টার্টিংয়ে সর্বনিম্ন স্যালারি 1 লাখ টাকা হয়ে থাকে। শিপের মাধ্যমে কিন্তু এক দেশ থেকে আর এক দেশে বিভিন্ন ধরনের মালামাল নেওয়া হয়ে থাকে। এই জাহাজগুলোতে যেই কর্মীগুলো থাকে এদের এই জন্য হাই স্যালারি দেওয়া হয়ে থাকে, কারণ এক একটা জাহাজে কিন্তু হাজার হাজার কোটি টাকার প্রোডাক্ট থাকে। শিপের চাকরিতে আসতে হলে অবশ্যই আপনাকে জাহাজে এবং সাগরে থাকার মন মানসিকতা থাকতে হবে, অর্থাৎ পরিবার ছেড়ে আপনাকে 5-6 মাস আসলে পানির মধ্যে থাকতে হবে, এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে হবে। অর্থাৎ যাদের ঘুরে বেড়ানোর ইচ্ছা তারা শিপের চাকরিতে আসতে পারেন। দেখেন, শিপের চাকরিতে আসলে মূলত দুইভাবে আসতে পারেন, একটা হচ্ছে সাধারণ নাবিক পদে এবং আরেকটা হচ্ছে সরাসরি অফিসার ক্যাডেট পদে। সাধারণ নাবিক পদে আসতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস করে আপনি এনএমআই বা ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট থেকে দেখবেন সার্কুলার দেয়, এখানে অ্যাপ্লাই করে আপনাকে বিভিন্ন পরীক্ষা দিয়ে টিকতে হবে এবং পরে 6 মাস ট্রেনিং দিয়ে চাকরিতে জয়েন করতে হবে। আর এছাড়া যারা অফিসার ক্যাডেট হন তাদেরকে অবশ্যই বাংলাদেশ মেরিন একাডেমি থেকে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। 4 বছর মেয়াদি কোর্স পাস করার পরে তারপর তারা আসলে মূলত অফিসার ক্যাডেট হিসেবে জাহাজে জয়েন করতে পারেন। যারা সাধারণ নাবিক হিসেবে এসএসসির পরে জয়েন করেন তাদের স্টার্টিং স্যালারি 1 লাখ টাকা হয়ে থাকে, আর যারা অফিসার ক্যাডেট পদে ঢুকেন তাদের স্টার্টিং স্যালারি অ্যাবাউট 1.5 লাখ থেকে 2 লাখ টাকা হয়ে থাকে। এবং এই অফিসার ক্যাডেটরাই কিন্তু প্রমোশন পেয়ে আস্তে আস্তে চিফ ইঞ্জিনিয়ার, থার্ড ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার এবং জাহাজের ক্যাপ্টেন হয়ে থাকে। একটা জাহাজের ক্যাপ্টেন সাধারণত মাসে 10 থেকে 15 লাখ টাকা স্যালারি পেয়ে থাকেন। সো এই চাকরিটা আসলেই অনেক অ্যাট্রাকটিভ একটা ক্যারিয়ার। এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখছিলেন, আপনাদের অবশ্যই একটা আশা ছিল 1 নম্বরে কোন ক্যারিয়ারটা আছে এটা দেখার জন্য। ঠিক আছে, বলেই ফেলি তাহলে। আমি এই লিস্টের 1 নম্বরে রেখেছি সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ক্যারিয়ার। সিএ ক্যারিয়ার নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। যারা আজকে নতুন সিএ সম্বন্ধে জানতেছেন তারা অবশ্যই ইউটিউবে সার্চ করবেন সিএ ক্যারিয়ার ইনসাইটস। সিএ ক্যারিয়ার ইনসাইটস দিয়ে সার্চ করলেই দেখবেন অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। যারা আগে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন তাদেরও সাক্ষাৎকার নিয়েছি, সেখান থেকেও আপনি আইডিয়া পাবেন আসলে সিএ ক্যারিয়ারটা কেমন। এক কথায় টাকা ইনকাম করার জন্য বেস্ট ক্যারিয়ার হচ্ছে সিএ। আপনি যদি সিএ হতে পারেন তাহলে আপনাকে জীবনেও টাকার চিন্তা করতে হবে না, টাকা আপনার পিছে ঘুরবে। সাধারণত চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের যদি তারা স্যালারি হিসেবে যে কোনো কোম্পানিতে ঢুকে স্টার্টিংয়ে স্যালারি 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা হয়ে থাকে এবং প্রমোশন পেয়ে আস্তে আস্তে আপনাদের স্যালারি 5 লাখ 6 লাখ এরকম হয়ে যায়। এবং মজার বিষয় হচ্ছে সিএ ডিগ্রিটা এতটাই ভ্যালুয়েবল যে বিভিন্ন কোম্পানির যে এমডি, সিইও বা বড় বড় পজিশনে যারা আছে তারা সবাই কিন্তু সিএ ডিগ্রিধারী। কারণ সিএ ডিগ্রি না থাকলে আসলে একটা কোম্পানির পুরো প্রসেস সম্পর্কে বোঝাটা আসলে অনেক কঠিন। আর একটা বড় পজিশনে বসে যদি আপনি একটা কোম্পানি কিভাবে চলতেছে এটাই না বুঝেন, তাহলে আসলে ওই কোম্পানিটা মার্কেটে কম্পিটিশনে টিকে থাকাটা অনেক টাফ। এই জন্য সিএদেরকে আসলে এত ভ্যালু দেওয়া হয়ে থাকে। এছাড়া আপনি সিএ হওয়ার পরে একটা উকিল বা ডাক্তার যেরকম প্রাইভেটলি প্র্যাকটিস করে রোগী দেখতে পারে, সেরকম সিএ হিসেবে আপনি বিজনেস কনসালটেন্ট হতে পারেন। আপনার কাছে বিভিন্ন কোম্পানি যাবে, বিভিন্ন ধরনের আইডিয়া নেবে এবং আইডিয়া দেওয়ার বিনিময়ে তাদের কাছ থেকে আপনি ফি রাখবেন। এই ফিগুলো সাধারণত অনেক বড় অ্যামাউন্ট হয়ে থাকে। আপনি একজন প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট সিএ হিসেবে মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন ইজিলি। হ্যাঁ, অবশ্যই আপনাকে প্রথম দিকে এটা পারবেন না, 4-5 বছর বা 6 বছর কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার টাকা ইনকামের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। এছাড়াও সিএরা সাধারণত অডিট এবং ট্যাক্সের কাজ করে থাকে, অর্থাৎ বিভিন্ন কোম্পানির অডিটিংয়ের কাজ করে অডিট ফি নিয়ে থাকে। অডিট ফি সাধারণত অনেক বড় অ্যামাউন্ট হয়ে থাকে। আর যেসব সিএ ট্যাক্সের কাজ করেন তারা মূলত বিভিন্ন কোম্পানির ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করেন। আপনারা জানেন ট্যাক্স ডিপার্টমেন্টটা আসলে কতটা ইম্পর্টেন্ট। সিএ হতে হলে আপনাকে অবশ্যই আইসিএবি অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ এখানে ভর্তি হয়ে এখানকার স্টুডেন্ট হতে হবে। সিএ কোর্সটা আসলে কত বছর এটা বলাটা টাফ। সিএ পাস করতে সাধারণত 3 থেকে 4 বছর সময় লেগে থাকে। সিএ পাস করতে হলে আপনাকে অবশ্যই কোনো একটা সিএ ফার্মে, অর্থাৎ বাংলাদেশে যে অনেকগুলো ফার্ম আছে, যে কোনো একটা ফার্মে ভর্তি হয়ে 3 বছর অবশ্যই আপনাকে কাজ করতে হবে ওদের সাথে। এই 3 বছরে কোনো চাকরি করা যাবে না। এই 3 বছরে ওই ফার্ম থেকে আপনাকে ন্যূনতম কিছু স্যালারি দেওয়া হয়ে থাকবে। সিএতে মূলত 17টা কোর্স থাকে। 17টা কোর্স 3টা লেভেলে পাস করতে হয়। 3টা লেভেল থাকে, 3টা লেভেলে 7টা এবং 3টা, এই টোটাল 17টা কোর্স পাস করতে হয়।
সাধারণত কমার্সের স্টুডেন্টরা এখানে অ্যাডভান্টেজ পেয়ে থাকেন, কারণ সাবজেক্টগুলো আসলে কমার্সের। সেই সাথে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে যারা যান তারা এক্সট্রা সুবিধা পান, কারণ সবগুলো আসলে বেশিরভাগই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট রিলেটেড সাবজেক্ট। ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর থেকে সিএ করতে গেলে সাধারণত 3 থেকে 5টা সাবজেক্ট এক্সামশন পাওয়া যায়, অর্থাৎ এই 3 থেকে 5টা সাবজেক্ট আর পরীক্ষা দিতে হয় না। মাত্র 17টা কোর্সের মধ্যে 12 থেকে 13টা কোর্স পরীক্ষা দিয়ে পাশ করলেই সিএ হওয়া যায়। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই সরকারি চাকরি পাবে না, আবার সবাই সরকারি চাকরিকে পছন্দও করে না। আমাদের সমাজে যদিও এখনও সরকারি চাকরিকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে, কিন্তু আমি যে চাকরিগুলোর কথা বললাম এগুলো কিন্তু সরকারি চাকরির অল্টারনেটিভ বলা যেতে পারে। এইসব চাকরিতে আসলে একজন সরকারি কর্মকর্তার থেকে আপনি অনেক ভালো থাকবেন, আপনার পরিবার অনেক ভালো থাকবে, অনেক টাকা ইনকাম করতে পারবেন, এটা বলাই যায়। বাংলাদেশের স্টুডেন্টরা আসলে কনফিউজ হয়ে যায় যে সেরকম ভালো কোনো চাকরি নেই। আমি এই জন্য এই ভিডিওতে তাদের জন্য একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে না, সরকারি চাকরির বাইরেও আসলে চিন্তা করার সুযোগ রয়েছে। আপনারা নিজেদেরকে যোগ্য করে তুলুন, নিজেকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।